ডেপুটি স্পিকার। জি জি, একটু 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 অপেক্ষা করুন দয়া করে। জনাব মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি এখন যে মুহূর্তে আমাকে অনুমতি দিয়েছেন কথা বলার জন্য, ঠিক সেই মুহূর্তে আমার দেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। তাদের এখন জানাজার প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা। বাংলাদেশে কোনো সড়ক নেই, বিভাগীয় শহরের দুইটা বিভাগীয় যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র 18 ফিট। মাননীয় স্পিকার, আমি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের কথা বলছি। মাননীয় স্পিকার, কুমিল্লা এবং সিলেট মহাসড়ক যেটা ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটিচমোহনী গিয়েছে, এই রাস্তাটা একটা মহাসড়ক, যে রাস্তা দিয়ে 10 লক্ষ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। যেখান থেকে যদি আপনি সিলেটে যেতে হয় অথবা সিলেট থেকে যদি চিটাগংয়ে আসতে হয়, একমাত্র রাস্তা যেটা মাত্র মাননীয় স্পিকার 18 ফিট। এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়কে দুর্ঘটনায়। মাননীয় স্পিকার, আমরা যখন মন্ত্রীদের মহোদয় বা প্রশাসনের সাথে কথা বলি, এটা হচ্ছে এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ 10-12 বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি কবের মধ্যে এই মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে, এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে 6 লেনে হওয়ার কথা থাকলেও এটা 18 ফিট হয়ে আছে। মাননীয় স্পিকার, এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য, আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষ প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি বিধিতে একটা নোটিশ প্রদান করুন, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তখন মাননীয় মন্ত্রী জবাব দিবেন, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন, ইট উইল ওয়ার্ক আপন দা প্রসিডিওর। আমার মনে হয় আপনি 71 বিধিতে একটা নোটিশ দেন আমাদেরকে প্লিজ। থ্যাংক ইউ। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা অব্যাহত আছে। মাননীয় সদস্যবৃন্দ, আলোচনায় অংশগ্রহণ করবেন লালমনিরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আজকে এই মুহূর্তে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আমি স্মরণ করছি বাংলাদেশের আপসহীন নেত্রী, যার অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফলে দেশের গণতন্ত্রে এগিয়ে গিয়েছে, সেই নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমি সংসদ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে একটা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, যিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে বক্তব্যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা আধুনিক বাংলাদেশ গড়বেন, একটি মানবিক বাংলাদেশ গড়বেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। সেই নেতাকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি মনোনয়ন দেওয়াতে আমি আজকে এই সংসদে উপস্থিত হতে পেরেছি, আমার এলাকার মানুষের জন্য কথা বলতে পারছি। দীর্ঘদিন ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই, তাদের রুহুর মাগফিরাত কামনা করি।
মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা দীর্ঘ ৪৭ বছর পরে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে এবং এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি ওনার ভাষণে প্রথম পাড়ায় বর্তমান প্রধানমন্ত্রী, নতুন সরকার এবং আমরা যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। দ্বিতীয়ত ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনকে উনি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি তার গত আওয়ামী লীগ সরকারকে বারংবার ফ্যাসিবাদী সরকার হিসাবে উল্লেখ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সেখানে এগুলির মধ্যে অন্যতম হলো বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রত্যেকটি পরিবারের যিনি নারী প্রধান তার নামে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবেন, যার মাধ্যমে নারীরা আর্থিক সুবিধা পাবে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়ে গেছে, পাইলট প্রজেক্ট চলছে। আমি আশা করব এই ফ্যামিলি কার্ড আমার অঞ্চলে, আমার এই সীমান্তবর্তী এলাকা, এই আসনটি লালমনিরহাট ১, পাটগ্রাম এবং হাতীবান্ধা নিয়ে এই আসনটি, এখানে মোট ২০টি ইউনিয়ন আছে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা বারবারই বৈষম্যের শিকার হয়েছি এই সীমান্তবর্তী এই আসনটিতে। তাই আমি আশা করব সরকারের এই সুযোগ সুবিধা, যেমনি করে ফ্যামিলি কার্ড পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, এর পরবর্তী ধাপে যেন আমাদের এলাকাটাকে এটার অন্তর্ভুক্ত করা হয়। আমি আরো উল্লেখ করতে চাই, ইতিমধ্যে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষি ঋণ ইতিমধ্যে সরকার ১১ লক্ষর অধিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে। এই সুযোগ সুবিধাগুলি মানুষের কাজে লাগছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ অবস্থিত। আমার নির্বাচনী এলাকায় বুড়িমারিতে একটি স্থল বন্দর আছে। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধের সময় নাম্বার সেক্টরে হেডকোয়ার্টার এখানে অবস্থিত। আপনারা হয়তো জানেন, মাননীয় স্পিকার, বাংলাদেশের একটি ছিটমহল আছে দহগ্রাম এবং আঙ্গরপোতা, আমার নির্বাচনী এলাকায় পাটগ্রাম থানার অন্তর্গত একটি ইউনিয়ন। কিন্তু দুঃখের বিষয় হলো মাননীয় স্পিকার, সেই লালমনিরহাট শহর থেকে বুড়িমারি স্থল বন্দর পর্যন্ত এই ১০০ কিলোমিটার রাস্তাটি প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। কারণ রাস্তাটি এই ১০০ কিলোমিটার মোট ১৮ বার এই ট্রেন লাইন অতিক্রম করে যেতে হয় এবং আঁকা বেঁকা রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়ত যে ট্রাকগুলো আমদানি রপ্তানির আছে সেই ট্রাকগুলো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে এবং আমাদের এলাকার মানুষ দুর্ঘটনার কবলিত হয়ে নিহত হচ্ছেন। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন এই রাস্তাটাকে অন্তত 4 লেনে উন্নীত করে এই এলাকার মানুষের দিকে একটু তাকায়। এছাড়া এই মাননীয় স্পিকার, আমাদের হাতীবান্ধা উপজেলা, এখানে মোট 12টি ইউনিয়ন আছে এবং এখানে মোট ভোটার হলো প্রায় ২.৫ লক্ষ। এই এলাকার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমি হাতীবান্ধা একটা পৌরসভা দাবি করি, যা খুবই জরুরি। আমাদের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাননীয় স্পিকার, এখানে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অবাধে মাদক আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। এই কারণে এই যুব সমাজকে ধরে রাখতে গেলে এখানে তাদেরকে মাঠমুখী করতে হবে বলে আমি মনে করি। এই ২ উপজেলায় কোনো স্টেডিয়াম, মাননীয় স্পিকার, অতএব সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন এখানে ২ উপজেলায় ২টি স্টেডিয়ামের ব্যবস্থা করে, যাতে আমাদের যুব সমাজ এখানে খেলাধুলা করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমাদের এই তেমন কোনো মিল কারখানা ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে যে কৃষি শিল্প কারখানা গড়ে তোলার জন্য, আমার এলাকায়
অত্যন্ত অর্থকরী ফসল যে ভুট্টা চাষ হয়। বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টা এই আমার অঞ্চলে চাষ হয়। এই ভুট্টা ভিত্তিক আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি এবং আমার এলাকায় প্রচুর পাথর ইম্পোর্ট হয় এবং নদী থেকে পাথর উত্তোলন হয়। মাননীয় স্পিকার, পাথর ভিত্তিক কোনো শিল্প কারখানা স্থাপন করা যেতে পারে এবং এই কারণে শুধু একটি অসুবিধা, সেটা হলো যাতায়াত সমস্যার কারণে। এখানে প্রচুর শ্রমিক পাওয়া যায় কম দামে এবং কাঁচা মাল আছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তো আমি করব যে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ার জন্য যদি সরকার এখানে একটা অর্থনৈতিক অঞ্চল করে আমার এই জেলায়, তাহলে মানুষ 1 মিনিট চাচ্ছেন? জি, দেওয়া হলো 1 মিনিট। এখানে যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে আমাদের বেকার সমস্যা অনেকটা সমাধান হবে এবং উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য এই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গঠিত করতে হবে এবং সেখানে ট্যাক্স হলিডে যদি দেওয়া হয় তাহলে বড় বড় উদ্যোক্তা সেখানে আকৃষ্ট হবে কারখানা গড়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলটি প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের উত্তরবঙ্গের একদম সীমান্তবর্তী অঞ্চল। এখানে আরো অনেক নানাবিধ সমস্যা, তার মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবার খাতে আমি এর আগেও 71 বিদ্যুতে একটা নোটিশ দিয়েছিলাম। আমাদের ওখানে দুই উপজেলায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু শুধু বিল্ডিং, মেশিন অপারেটর কিছুটা আছে, যেমন এসিজি মেশিন আছে, এখানে অন্যান্য মেশিনও আছে, কিন্তু ডাক্তার না থাকার কারণে এখানে একটা ছোট্ট অপারেশন, একটা সিজার পর্যন্ত হয় না, বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। 2 উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্সে একটা মাত্র ক্লিনারও ওখানে নিয়োজিত নাই, যার এই খাতে খুবই দুরবস্থা বিরাজ করছে। আমি আশা করব স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টাকে দৃষ্টি দিবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা গ্রহণ করবেন সুনামগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম। আপনার সময় 6 মিনিট, জনাব নুরুল ইসলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে যিনি আমাকে এই মহান জাতীয় সংসদে আসার তৌফিক দান করেছেন। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, এই জাতীয় মহান জাতীয় সংসদে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি গণতন্ত্রের মা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। কৃতজ্ঞতা প্রকাশ করি এই জাতীয় মহান সংসদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের, যিনি আমার উপর আস্থা রেখে দলীয় নমিনেশন দিয়ে এই মহাসংসদে আসন করে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার নির্বাচনী এরিয়া সুনামগঞ্জ 4 সদর বিশম্বরপুর প্রত্যেকটি নাগরিকের, যাদের মহামূল্যবান ভোট দিয়ে এই জাতীয় সংসদে তাদের বক্তব্য তুলে ধরার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জ সদর বিশম্বরপুরের এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত আমার নির্বাচনী এরিয়া। আপনি অবগত আছেন এই সুনামগঞ্জ জেলা হাওরবর্তী এরিয়া এবং সীমান্ত ঘেঁষা একটি জেলা, যেটাকে আমাদের হাওরের রাজধানী বলে বলা হয়। এই হাওরের রাজধানীর আমাদের প্রতি বছর আমাদের সুনামগঞ্জের একটাই ফসল, যে বুড়ো ফসল। এই বুড়ো ফসলকে রক্ষা করতে গিয়ে প্রতি বছর শত শত কোটি টাকা যে ফসল রক্ষাবাদ দেওয়ার জন্য দেওয়া হয়। মাননীয় স্পিকার, এই ফসল রক্ষাবাদই আমাদের জন্য মরণ ভাদ হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে আমাদের হাজার হাজার শত শত হেক্টর জমি এখনই পানির তলে বিলীন হয়ে গেছে। এমনকি পানির কারণে যে ফসলগুলো কাটার দরকার ছিল, মাননীয় স্পিকার, এই পানির কারণে এই ফসল
হচ্ছে না, যার কারণে যত দ্রুত পারা যায় পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জ জেলার আমার নির্বাচনী এরিয়া সুনামগঞ্জ জেলার সুরমা নদীর উত্তর পারের একটা সুরমা ব্রিজ, যা আমার নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সুরমা ব্রিজ উত্তর পারের জন্য দরকার, যাতে আমাদের এই ব্রিজটা যাতে স্থাপন করা হয়। এই আবদার এই মাননীয় সংসদ স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় শুল্ক স্টেশন পুনরায় চালু করার জন্য, যেটা সুনামগঞ্জ এবং বিশম্বরপুরে ডলুরা স্থানে অবস্থিত। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সারা বাংলাদেশের একটি মাত্র রাস্তা যা সিলেটের মাধ্যমে যোগাযোগ করে আমরা, এর কোনো বিকল্প রাস্তা নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি যোগাযোগ মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে সুনামগঞ্জ, ঢাকা, সিলেট এবং তামাবিলের সাথে যে 6 লেনের রাস্তা চলছে, সেই 6 লেনের সাথে সুনামগঞ্জের রাস্তাকে সংযুক্ত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জের সাথে রেল স্থাপনের জন্য আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাচ্ছি। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ এলাকার যে হাওর, এই সমাধান পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত সুইচ গেট দিলে, মাননীয় স্পিকার, ভবিষ্যতে আমি জলাবদ্ধতা থাকবে না লিডার। তাই আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। এবং পাহাড়ি আমাদের সুনামগঞ্জ, পাহাড়ি ডলে সুনামগঞ্জের নদী, সুরমা নদীর পারের অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে স্পিকার। আগামীতে যাতে এই বাদ দেওয়া যায়, বস্তা ফেলানো যায়, যাতে গ্রাম রক্ষা করা যায়, এই জন্য স্পিকার আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবদার জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জের সাথে অনেকগুলা উপজেলার যোগাযোগ নাই। মাননীয় স্পিকার, বিগত বিএনপির আমলে বেগম খালেদা জিয়া যে সুরমা নদীর উপরে যে ব্রিজটা করেছিলেন, মাননীয় স্পিকার, এই ব্রিজের কারণে আমাদের 3টা উপজেলার সাথে আমাদের সংযোগ স্থল হয়েছে, একটা জামালগঞ্জ, বিষম এবং তাইরপুরের সাথে। এর পরিবর্তিতে আর কোনো যোগাযোগ আমার জেলা সদরের সাথে নাই। মাননীয় স্পিকার, আমার নদীর উপর এবং চলতি নদীর উপর 2টা ব্রিজ দরকার। মাননীয় স্পিকার, ধন্যবাদ। 1 মিনিট। আচ্ছা, যিনি বলবেন ওনার তো আর কোনো আবেদন নেই। জি, 2 মিনিট দেয়া হলো। প্রতিবেশী তো আমার, দিতে হয় একটু। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি হাওর অঞ্চলের মানুষ, খুব প্রান্তিক এরিয়া। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষার অবস্থা 64টা জেলার মধ্যে, মাননীয় স্পিকার, 65 নম্বর আমাদের সুনামগঞ্জ। যোগাযোগ অবস্থা আরো ভয়াবহ অবস্থা। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্যের অবস্থা আপনি অবগত আছেন, আপনার জেলা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই বিএনপির আমলে অতীতে যেরকম আমার সুনামগঞ্জ জেলা উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছে, ভবিষ্যতে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যাতে সুনামগঞ্জ এই হাওর অঞ্চলের দিকে ওনার দৃষ্টি আকর্ষণ করার আবেদন রেখে আমি বিদায় নিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার। জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, নীলফামারী 1 ডোমার ডিমলা।
আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে হৃদয়হীন ভালোবাসার মাধ্যমে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এখানে আসার আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে সকলের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে জানাতে চাই, সরকারি দল এবং বিরোধী দল মিলেই কিন্তু সরকার ব্যবস্থাপনা। আমরা এখানে কিরূপ আচরণ করি সেটা গোটা দেশের লক্ষ্য করে আমরা মনে করি সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি আমরা এখানে দেখাতে পারি, একে অপরের শালীনতা ভদ্রতা রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ এই সরকার প্রলম্বিত হবে, লংজিভিটি হবে। আর সরকারি দল বিরোধী দলের উদাহরণ আমি এভাবে পেশ করতে চাই। গাড়ির যখন একটা ব্রেক থাকে, গাড়ির চালক ব্রেক কষে এটাকে যাতে খাদে না পড়ে সেজন্য ব্রেক কষে এটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু গাড়ির চালক যদি ব্রেক কষাকে কষ্ট মনে করে এটাকে খুলে ফেলে, যে কোনো মুহূর্তে এই গাড়ি খাদে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা চাই উভয় পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে কিভাবে দেশ এগিয়ে নেওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, সাম্য, মৈত্র অধিকার এগুলোকে সামনে রেখে আমরা এই দেশকে আন্তর্জাতিক দুনিয়ায় একটি মডেল রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আমার দুটি উপজেলা, ডোমার এবং উপজেলা, জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দৈনন্দিন 250 থেকে 300 রোগী ভর্তি হয় যাদের কোনো বিছানাপত্র নেই। সুতরাং আপনার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে আরো 50 শয্যা বাড়িয়ে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স দুটি উত্তীর্ণ করা যায় কিনা বিবেচনা রাখার জন্য মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ডোমার পৌরসভা থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সটি, এখানে প্রায় 50,000 লোক বসবাস করে। এখানে একটি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে এবং সরকারি রয়েছে, আরেকটি পাশে সরকারি খাসল্যান্ড রয়েছে। এটি বরাদ্দ দিয়ে এবং ভৌত অবকাঠামো উন্নয়ন করে 30 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য উপকেন্দ্র করা যায়, তাহলে ডোমার পৌরসভার লোকেরা উপকৃত হবে। আপনার মাধ্যমে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সরকার ডোমার এবং ডিমলা উপজেলায় এখনো প্রায় 1000-এর ঊর্ধ্বে কাঁচা রাস্তা রয়েছে। রুট লেভেলে যারা কৃষিজীবীর সাথে সংশ্লিষ্ট তারা যাতে এই পাকা রাস্তাকরণের মাধ্যমে সহজে ফসল এর দাম পাইতে পারে। যত রাষ্ট্র উন্নয়ন করতে হলে অবশ্যই কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। সেজন্য আমরা মনে করি যে যদি রুট লেভেলের রাস্তাগুলো কাদা হয় এবং ভাঙ্গা থাকে, কালভার্টের ব্যবস্থা থাকে না, এরপরে পুল সাঁকোর ব্যবস্থাপনা নেই, যেখানে এগুলো অনতি বিলম্বে এই সরকারের অধীনে যদি আমরা উইদিন 3 মান্থস 3 মাসের মধ্যে সম্পন্ন করা যায়, তাহলে আমার মনে হয় যে রুট লেভেলের এই উন্নয়ন হলে সরকারের হবে। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর জনপদটি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং 2 পাহাড় মিলে যদি বনায়ন করা যায় তাহলে এখানে আরো সৌন্দর্যমণ্ডিত হবে, যেটি 1979 সালে শুরু হয়ে 1990 সাল পর্যন্ত এই কাজটা সুসম্পন্ন হয়েছে। আমরা চাই যে জালিয়া ব্রিজের উত্তর এবং পশ্চিম দিকে 20 কিলোমিটার নদীর যে বাঁধ আছে, বর্ষার মৌসুমে এই বাঁধ উপক্রম করে ভেঙে যাওয়ার উপক্রম হয়। গেল বছর আমরা যেটা দেখেছি, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় আমরা মাটি এবং বালু দিয়ে এই বাঁধ রক্ষা করেছি। তা না হলে ডিমলা উপজেলার প্রায় 5টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার 3টি ইউনিয়ন প্লাবিত হয়ে ফসলের জমি এবং বাড়িঘর বিধ্বস্ত হতো। এই জন্য আগামী বর্ষার পূর্বেই যদি এই বাঁধটি করা যায়, আমার মনে হয় যে এলাকার অসংখ্য 1.5 লাখ প্রায় মানুষ
এখান থেকে বাঁচতে পারবে। মাননীয় স্পিকার, সকলের সময় বাড়িয়েছেন, আমার জন্য একটু সাজেস করবেন আমি আশা রাখি। মাননীয় স্পিকার, ডোবার উপজেলার পৌরসভার পাশেই চান্দিনাপাড়া রোড, এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়বে। এটি যত দ্রুত সম্ভব হয় ব্রিজটি ভেঙে পুনঃসংস্কার করা, আর নচেত আলাদাভাবে রাস্তা ব্যবস্থা না করা হলে যে কোনো মুহূর্তে এখানে অসংখ্য লোকজনের প্রাণ ঘটতে পারে। এই জন্য আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, তিনি মাননীয় 2 মিনিট বৃদ্ধি করা হলো, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত সময়ে ফ্যাসিস্টের যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তিনি পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে ছিলেন। তিনি একসময় এটা স্বীকার করেছেন, আর গণমাধ্যমের কাছে একসময় বলেছিলেন যে আমার কাছে তার কোনো দালিলিক পত্র নেই। সুতরাং রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে তিনি যদি অসত্য কথা বলেন, এই জন্য আমার পক্ষে তার জন্য ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, জালিয়ার নদীর ডান 1.25 অর্থাৎ 1250 মিটার কালীগঞ্জ নামক জায়গায় ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 85 লক্ষ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে। আসন্ন বর্ষার পূর্বেই যদি ইয়া বাস্তবায়ন করা হয়, তাহলে এই এলাকার অঞ্চলের মানুষ এই প্লাবিত জায়গা থেকে তারা রক্ষা পাবে, তাদের জমি জায়গা ফসলের জমি রক্ষা পাবে। এই বিষয়টা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আরও পাশাপাশি ইতিমধ্যেই চর খড়িবাড়ি জেবলা উপজেলার আরেকটি অঞ্চল রয়েছে, যেখানে ইতিমধ্যেই 2,93,00,000 কাজের 600 মিটারের একটা বালুর বাঁধ হচ্ছে। এটি আবারও যদি 600 মিটার বাড়ানো না হয়, তা এই এলাকার প্রায় 3টি ওয়ার্ড পানির সাথে মিশে যেতে পারে। এই জন্য আমরা মনে করি অনতিবিলম্বে 600 মিটার বাঁধ যদি দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমার টাইম বাড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুদ্দিন আহমদ হানজালা। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ জাতীয় সংসদে আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রথমে আমি আমার মাদারীপুর 1 শিবচরের প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে স্মরণ করছি, যারা আমাকে এই জাতীয় সংসদে পাঠাবার জন্যে তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ইনসাফ প্রতিষ্ঠার সেই আওয়াজগুলোকে জাতির সামনে ধরে তারা আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। এই জন্য আমি তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া করছি। জীবনে অনেক জায়গায় কথা বলেছিলাম, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছি, বিশেষ করে আমি স্মরণ করতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমরা 2 জন নির্বাচিত হয়ে, তার মধ্যে আমি একজন। এজন্য এই দলের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি এই জাতীয় সংসদ থেকে স্মরণ করছি, এবং এই দলের যিনি এখন বর্তমানে প্রধান, আমাদের দলীয় প্রধান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তার উপর আস্থা এবং ভরসা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তার সাথে সাথে আমি স্মরণ করতে চাই, আমি যেই আসন থেকে নির্বাচিত হয়েছি, সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক একজন নক্ষত্রের জন্ম হয়েছিল, যার জন্ম না হলে 1947 সাল হতো কিনা, তাদের আন্দোলন না থাকলে জানি না। কারণ তিনারা নিজের জীবনকে বাজি রেখে
ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া জানাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছেন। মাননীয় হাজী শরীয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্য, এদেশের মানুষ নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, একদিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছিল। তখনই এই বাংলার বুকে হাজী শরীয়তুল্লাহর আগমন এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা 1971 সাল পেয়েছি। হাজী শরীয়তুল্লাহরা যদি 1947 না এনে দিত তাহলে আমরা 1971 সাল পেতাম না। মাননীয় স্পিকার, আজ দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়, আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি। আমাদের সংসদে ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। এবং আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজ আপনি যেখানে বসেছেন তার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই এটা তাদের অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথার উপরে যদি আবার তাকাই তাহলে দেখি ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেখলে আমাদের ভালো লাগে, এগুলো আমরা ফেরত পেয়েছি। সরকারি দলের প্রশংসা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যখন তাদের প্রশংসা করা দরকার আমরা দাঁড়িয়ে প্রশংসা করব, যদি তাদের কোনো ভুল দিকে সেটা দাঁড়িয়েও এই বেঞ্চের থেকে আমরা তাদের প্রতিবাদ করব। এটাই আমাদের কাজ। মাননীয় প্রধান, আজ দাঁড়িয়েছি, হয়তো আমার কথা অনেক লম্বা, আমি জানি না আপনি আমাকে সময় দিবেন কিনা, কিন্তু আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়েছি বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো মা কানা মুহাম্মাদুন আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে এরকম একটি পার্ট রয়েছে যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে, এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবী অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে মুসলমান, যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি, আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যু, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় স্পিকার, এই কথাগুলো বলতে গিয়ে অনেক কথা হারিয়ে যাচ্ছে। এলাকায় বলেছিলাম আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো, তখন অনেকে হাত ধরে বলেছিল হানজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন
আদি হত্যার বিচারটা যেন হয়। জি 2 মিনিট বাড়ানো হলো, আরো বলেন আজকে যে please। সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো আন্দোলনের নিরাপত্তা রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আর একদিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এই জন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মারা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই, আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, এজন্য যে তিনি আমাকে মনোনয়ন দেন, সেজন্য আমি নির্বাচিত হয়ে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের সর্বস্তরের জনসাধারণকে। তারা আমাকে ভোট দিয়ে দীর্ঘ 45 বছর এই আসনটিকে বিএনপির আসনটিকে জয়যুক্ত করেছেন। সেজন্য আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 একটি বৃহৎ উপজেলা, এখানে 21টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা। এই বিগত দিনে আমার এই নির্বাচনী এলাকায় তেমন কোনো প্রত্যাশিত কোনো উন্নয়ন হয় নাই। আমার এই নবীনগরের 21টি ইউনিয়নের থানা হেডকোয়ার্টারের সাথে যে ইউনিয়নের যে সংযোগ সড়ক, বেশিরভাগ সড়কগুলি হচ্ছে কাঁচা, বেশিরভাগ সড়কগুলি মাটির রাস্তা। এই বৃষ্টি বাদলের দিনে অনেক সময় দেখা যায় এই রাস্তাগুলি অনুপযোগী হয়ে যায়, আমার ইউনিয়নের লোক সদরে আসতে পারে না, সেজন্য এই রাস্তাগুলি দ্রুত পাকা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, নবীনগর থেকে ঢাকা সড়ক পথে আসার কোনো রাস্তা নেই। আবার এই নবীনগর থেকে ঢাকা আসতে হলে এই নবীনগর থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, অথচ 80 কিলোমিটার কুমিল্লা দিয়ে ঘুরে এই ঢাকাতে আসতে হয়, সময় লাগে প্রায় 6 ঘন্টা। আমি মাননীয় স্পিকার, আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী সদয় দৃষ্টি ব্যাপারে সদয় দৃষ্টি আমি কামনা করছি।
মাননীয় স্পিকার, আবার নবীনগর থেকে কোম্পানিগঞ্জ রোড, এটা চিটাগাং গিয়েছে। আবার নবীনগর নির্বাচনী এলাকায় এই রোডটা অত্যন্ত সরু, এটা আরো 4 ফিট প্রশস্ত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আবার নবীনগর থেকে আশুগঞ্জের যে চলমান রাস্তা, সেই রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। সেই রাস্তার কাজ এই কারণে যে এই রাস্তার যখন জায়গা অধিগ্রহণ করা হয়, এই আমাদের মানুষের যে জায়গা জমি নেওয়া হয়েছে, এই জায়গা জমি অধিগ্রহণের টাকা তারা পাচ্ছে না, সেজন্য তারা রাস্তা ছাড়ছে না, সেজন্য রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী সদয় দৃষ্টি করছি। মাননীয় স্পিকার, আমার এই বৃহৎ উপজেলায় একটি মাত্র হাসপাতাল, সেই হাসপাতালে 50 বেডের একটি হাসপাতাল। প্রতিদিন এই হাসপাতালে 1000 থেকে 1200 মানুষ চিকিৎসা দিয়ে থাকেন। অথচ এই 50 বেডের হাসপাতালের কারণে বেশিরভাগ রোগী ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি ওনার সুদৃষ্টি কামনা করছি, এটাকে 100 বেডের হাসপাতালে উন্নত করার জন্য। আমি আমার এই হাসপাতালে অ্যানেস্থেসিয়ার ডাক্তার নাই, আমার এই হাসপাতালে নার্স নাই। অবস্থায় এই হাসপাতালকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় স্পিকার, আমাদের এই 4টি ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে, সেই নদী ভাঙ্গনের কারণে এই 4টি ইউনিয়নের অনেকগুলি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে দ্রুত যদি বেড়িবাঁধের ব্যবস্থা করা না হয়, তাহলে গ্রামের পর গ্রাম এমনিভাবে এই এলাকা আমাদের হয়ে যাবে। সেজন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার একটি 150 বছর আগের একটি আদালত আছে, সেই আদালতে যাকে চৌকি আদালত বলে, এই আদালতে বিচার কাজ চলছে, এখানে কোর্ট আছে, এখানে আইনজীবী আছে, বিচারের ব্যবস্থা চলছে, বিচারক আছে। অথচ এখানে আমাদের নবীনগর এবং পাঞ্চারামপুর উপজেলার 2টি এলাকার বিচার কার্য এখানে হয়। এখানে যদি একটি ফৌজদারি বিচার ব্যবস্থা করার জন্য আমাদের যে বিচারক আছেন, আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়, তাহলে মানুষ নবীনগর থেকে পাঞ্চারামপুর থেকে সদরে অনেক কষ্ট করে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। মাননীয় আইনমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। আমি মাননীয় স্পিকার, আমাদের এই নবীনগরে একটি টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন, কারণ আমার নবীনগরে অনেক বেকার যুবক আছে, তারা এই বিদেশে যেতে চায়। যদি তারা একটা টেকনিক্যাল যদি থাকে, তাহলে এই টেকনিক্যাল সেন্টারে তারা ট্রেনিং নিয়ে বিদেশ যেতে পারবে। আমি মাননীয় স্পিকার, নবীনগরে একটি টেকনিক্যাল কারিগরি স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে চাই। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এই নবীনগর আমি মাননীয় আপনার বক্তব্য 2 মিনিট। জি, 2 মিনিট দেওয়া হলো। আমার এই ব্রাহ্মণবাড়িয়াতে মাননীয় স্পিকার একটি মেডিকেল কলেজ হওয়ার প্রস্তাব আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সাথে অত্যন্ত সন্নিকটে। আমার নির্বাচনী এলাকায় আমার রসুলপুর যদি এই মেডিকেল কলেজ স্থাপিত হয়, তাহলে সব দিক দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং সস্তা এবং সরকারি জায়গা আছে অনেক, এই জায়গায় সরকারের তেমন টাকা পয়সা খরচ হবে না। আমার এই রসুলপুরে মেডিকেল কলেজটি স্থাপন করার জন্য আমি আবেদন করছি। আমি মাননীয় স্পিকার, আমার নবীনগর কলেজ একটি সরকারি কলেজ আছে, কলেজের শিক্ষক নাই, সেই কলেজে ছাত্রদের ক্লাস করার মতো রুম নাই, ওইখানে একটি বিল্ডিং করা প্রয়োজন। মাননীয় আমাদের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা ওই কলেজে আসে, মেয়েদের হোস্টেল নাই, মেয়েদের একটি হোস্টেলের ব্যবস্থা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত জেলা। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অসংখ্য লোক ঢাকা প্রত্যেক দিন যাতায়াত করে। 2টি রাস্তা, একটি হইল সড়ক পথে, আরেকটি হইল রেল পথে। সেই রেল পথে অসংখ্য যাত্রী
সড়ক পথে যেতে হলে 5-6 ঘন্টা সময় লাগে, অথচ রেল পথে আসলে 1.5 ঘন্টা সময় লাগে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে আমার ব্রাহ্মণ একটি স্পেশাল ট্রেন দেওয়া হোক, যে স্পেশাল ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মানুষ অতি সহজেই ঢাকায় আসতে পারবে, আসা যাওয়া করতে পারবে, এবং প্রত্যেক দিন তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে অফিস করে আমার ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে পারবে। সে কাজে আমাদের ঢাকা শহরের মধ্যে চাপও কমবে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে এই রেলের আমাদের প্যাসেঞ্জারের অসংখ্য প্যাসেঞ্জার আছে, যে কারণে আমাদের সরকারের কোনো লস হবে না, বরঞ্চ সরকারের লাভ হবে। আমি আবেদন করছি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। বসেন, উকিল মানুষ থামতে চায় না, বসেন, আপনার সময় শেষ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নেই না? ঢাকা 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় সদস্য একটু থামবেন দয়া করে। মাননীয় চিফ হুইপ, আপনার মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মেনি অফ দ্য পার্লামেন্টার্স ওনারা সংসদের ভিতর থেকে কথা বলছেন ওভার দ্য ফোন, আওয়াজটা এই পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন অন্যদের ক্ষেত্রে এটা একটু ডিস্টার্ব হচ্ছে। দয়া করে একটু যদি দেখতেন আপনি প্লিজ। মাননীয় স্পিকার, এই কথাটা আপনি মাননীয় সকল সদস্য শুনেছেন, কাজে বিষয়টা আমি মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে। আমি আর কি দৃষ্টি আকর্ষণ করবো? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, আপনি নিশ্চয়ই বলে ফেলেছেন যে মাননীয় সদস্য সকলকে অনুরোধ করছি মাননীয় স্পিকারের মাধ্যমে আমরা যে হাউজের মধ্যে যাতে কেউ ফোনের কথা না বলি, যদি কেউ কথা বলি এখান থেকে জি আর ছবি হবে না, এটা তো ঠিক। আর কথা বললে আমরা বাইরে গিয়ে বলবো। আর এটা হলো মাননীয় স্পিকার মহোদয় বলেছেন এবং এটা তার কান পর্যন্ত পৌঁছেছে, কাজে আমরা এই বিষয়ে সচেষ্ট থাকবো যাতে আমরা হাউজের মধ্যে কেউ কথা না বলি। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না, এটা ফ্লোর ক্রস হয়। মাননীয় সদস্য কথা বলছেন মাননীয় স্পিকারের মতো, এর মাঝখান দিয়ে কেউ আসা যাওয়া না করা। যদি আসতে হয় তাহলে পিছন দিয়ে লবি ঘুরে আসবেন, এটাই নিয়ম, রুলস অফ প্রসিডিউরও তাই আছে। কাজে এই কাজটাও তারা ফলো করবেন সবাই, এবং এই বিষয়ে রাখবেন ফোনের ব্যাপারটা, আর কেউ যেন ছবি না তোলেন হাউজের মধ্যে, সে বিষয়টা ইম্পর্টেন্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য শুরু করেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে সম্মানিত করেছেন। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপসীন নেত্রী, তিনবারে প্রধানমন্ত্রী, শত নিপীড়নে সহ্য করার পরও যিনি আমাদের ছেড়ে যাননি, সেই প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৭১ বীর শহীদ। স্মরণ করছি গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন এর যে সকল নেতাকর্মী হত্যা, গুম, ক্রস ফায়ার শিকার হয়েছে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ২৪-এর আন্দোলনে নিহত সকল শহীদদের। সমবেদনা জানাচ্ছি আন্দোলনে আহত সকল জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি। সমবেদনা জানাচ্ছি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম শিকার বরণকারী সকল নেতাকর্মী এবং তাদের পরিবারের প্রতি। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে দল থেকে ঢাকা ৭ আসনে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসা করে দিয়েছেন।
মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ঢাকা ৭ আসনে সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাকে ভোট দিয়ে বিজয়ী করে তাদের প্রতিনিধি হিসেবে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন ঢাকা ৭, ঢাকা লালবাগ, চকবাজার, বংশাল, কোতালী এবং কামরাঙ্গীচর এই অঞ্চলের সামান্য কোনো উন্নয়ন যদি হয়ে থাকে সেটি বিএনপি সরকারের আমলে হয়েছিল। বিগত আমলে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হয়নি এবং বরং উন্নয়নের কার্যক্রম একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে গ্যাসের সমস্যা সবচেয়ে প্রকট। পরিবারগুলো খুব কষ্টে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ভয়াবহ যানজট, আমাদের কলেজের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, রোগীরা সময় মতো হাসপাতাল পৌঁছাতে পারে না। সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতা তলিয়ে পুরো এলাকায়। ড্রেন আছে কিন্তু কার্যকর নিরসনের কোনো ব্যবস্থা নেই। ঐতিহাসিক বুড়িগঙ্গা আজ প্রায় মৃত। সরু রাস্তায় বসতিপূর্ণ এলাকা হওয়ায় অগ্নিকাণ্ড ঘটলে সময় মতন ফায়ার সার্ভিস গাড়ি পৌঁছাতে পারে না, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। মাদক এই এলাকায় সমাজকে প্রায় গ্রাস করে ফেলেছে। বেড়িবাঁধ এলাকায় গেলে দেখা যায় চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা, দুর্গন্ধ পরিবেশ এবং ভাঙ্গাচোরা ঝুঁকিপূর্ণ রাস্তা। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে বিশেষ করে কোতালী, চকবাজার, বংশাল পাইকারি ও খুচরা ব্যবসায়ীর প্রাণকেন্দ্র। যানজটের কারণে প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হয় ব্যবসায়ীরা। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে কামারচরে থাকা মুসলিমবাগ কামালবাগ সংযোগে ঠোঁটায় একটা ব্রিজ স্থাপন অতি জরুরি। গ্যাস নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। যানজট নিয়ন্ত্রণে আধুনিক পরিকল্পনা করতে হবে। স্থায়ী ড্রেনেজ ও আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে আবার জীবিত করতে হবে। আগুন ও মাদক থেকে আমরা নির্বাচনী আসনে জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আমার নির্বাচনী আসনে কমপক্ষে 3টি আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট, পানির কল অতি জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, লালবাগ, চকবাজার, বংশাল, কোতালী এবং কামরাঙ্গীচরে নতুন বা পুরাতন ঐতিহ্যবাহী যে কোনো 3টি কলেজ সরকারিভাবে অনার্স পর্যন্ত উন্নীত করা অতি জরুরি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার জনগণকে কথা দিয়েছি, আমি সংসদে কথা বলার সুযোগ পাব। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার সকল সমস্যা তুলে ধরব। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ৭ আসনে মানুষের প্রতিটি সমস্যা ধারাবাহিকভাবে সমাধান করে দিবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান। জনাব এম এ হান্নান, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠার পর এই প্রথম এই ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনটি, এই নাসিরনগরের মানুষ এবার মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। আমার এই আসনটি হাওর এবং নদী বেষ্টিত এলাকা। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শিক্ষা অবস্থা খারাপ, হাসপাতালের অবস্থা খারাপ। আমার এখানে একটি রাস্তা আছে নাসিরনগর মাধবপুর রাস্তা, যে রাস্তাটি বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখান থেকে আমার উপজেলা সদরে আমার জনগণ কোনোভাবেই গাড়িতে করে যেতে পারে না। রাস্তা খানাখন্দে ভর্তি। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। আরেকটি রাস্তা আছে মাননীয় স্পিকার, এটা হলো নাসিরনগর তোলপাড়, এটা 9টি ব্রিজ সহ এই রাস্তাটি আপনার সংস্কার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু দুঃখের বিষয় কাজের গতি অত্যন্ত স্লো, যেটা নির্ধারিত সময়ের ভিতরে শেষ হবে বলে আমার মনে হয় না। এই জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই রাস্তাটি বাস্তবায়নের ব্যবস্থা করে দেন। একটি রাস্তা মাননীয় স্পিকার, সেটা হলো আমার নাসিরনগর থেকে ধর্মমন্ডল ইউনিয়ন, যেটি হয় মাধবপুর উপজেলার সাতিয়ান বাজার অথবা
লাখাই জেলার হবিগঞ্জের লাখাইর উপজেলার মুরাকুড়ি গ্রাম দিয়ে যেতে হয়, একটি বিচ্ছিন্ন ইউনিয়ন। সেটার অবস্থা আরো করুন। ওখানে মানুষ কোনো সেবা নেওয়ার জন্য উপজেলার সদরে আসতে পারে না। মাননীয় স্পিকার, এই রাস্তাটা হওয়া খুব জরুরি। হাসপাতাল একটি আছে, সরকারি হাসপাতাল, যার অবস্থা খুবই নাজুক। এখানে ডাক্তার থাকার কথা ছিল 8 জন, আছে মাত্র 7 জন। এটা 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এটাতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে যা, কিন্তু দুঃখের বিষয় হলো যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 100-200 লোক প্রতিদিন আপনার ফ্লোরে শুয়ে থাকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। অতি সত্বর এই হাসপাতালটিকে মাননীয় 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উন্নীত করা প্রয়োজন। হাসপাতালের ঠিক পাশে আছে একটি সরকারি কলেজ, যেটার অবস্থা আরো নাজুক। এখানে পর্যাপ্ত আপনার শিক্ষা না থাকার কারণে আমাদের এই মানুষ 30 কিলোমিটার দূরে যায় জেলা সদরে লেখাপড়া করতে হয়। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি বলতে চাই, আমাদের এই কলেজটা যদি একটি অনার্স কলেজে উন্নীত করা হয়, সেই ক্ষেত্রে আমার এই গরিব এলাকার মানুষ মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে না গিয়ে নিজ থেকেই তারা শিক্ষাটা গ্রহণ করতে পারবে। আর একটি পশু হাসপাতাল আছে মাননীয় স্পিকার। এই পশু হাসপাতালে ডাক্তার থাকার কথা ছিল 10 জন, কিন্তু গতকালকে আমি সেখানে গিয়েছিলাম, সেটা গিয়ে দিকে মাত্র 2 জন লোক আছে। কোন রকম এটা দুঃখে চলছে। মাননীয় স্পিকার, এখানে পশু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আমার এখানে অনতি বিলম্বে এই ডাক্তার দিয়ে মানুষের গবাদি পশু চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ। আলোচনা সময় এত কম যে কি রেখে কি বলবো মাননীয় স্পিকার তা ঠিক করতে পারতেছি না। মাননীয় স্পিকার, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকার করেছেন এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের আপুসী নেতা, যিনি আমরণ গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়েছেন। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি 1952 সাল, 1971, 1990 এবং সর্বোপরি 2024-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা যখন বুটে দাঁড়িয়েছিলাম, আমরা আমাদের মা বোনকে আশ্বস্ত করেছিলাম। আমাদের মা বোন জানতে চাইতো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষেত্র, এখানের গ্যাস সারা বাংলাদেশে যা, কিন্তু আমরা পাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করি, যদি আমরা নির্বাচিত হই আপনাদের কথা আমরা এই মহান সংসদে বলবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের গ্যাস ব্রাহ্মণবাড়ির মানুষ পায় না, কিন্তু সারা বাংলাদেশে সেটা আপনার এই গ্যাস মানুষ ব্যবহার করছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দাবি যেন আমাদেরকে অন্তত ন্যূনতম রান্না বান্নার কাজে যে গ্যাসটুকু লাগে এইটুকু যেন আমাদেরকে দেওয়া হয়, এটা আমার নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে 130 কিলোমিটার দূরে। এই 130 কিলোমিটার রাস্তা আসতে কোনো সময় আমাদের লাগে 5 ঘন্টা, কোনো সময় লাগে 6 ঘন্টা। যদি বিশ্ব রুট থেকে যে রাস্তাটি নাসিরনগর গিয়ে পৌঁছেছে, এই রাস্তাটিকে যদি মাননীয় স্পিকার 4 লেন করা হয়, তাহলে এই রাস্তাটা হবিগঞ্জ হয়ে সিলেট যেতে 40 কিলোমিটার রাস্তা মাননীয় স্পিকার কমে যায়। কাজেই আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে যে আমাদের এই বিশ্ব রুট থেকে যে রাস্তাটি হয়ে সিলেট গেছে, এই রাস্তাটা যেন 4 লেনের আওতায় এনে এই রাস্তাকে 4 লেন উন্নীত করা হয়। মাননীয় স্পিকার, মাদক এখন শুধু আমাদের উপজেলা মনে হয় সমগ্র বাংলাদেশের একটা বেদিতে পরিণত হয়েছে। এই মাদক যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। হয় মাদক নির্মূলে আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনতি বিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতি প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার নিজ ইউনিয়নে একটি ব্রিজ আছে। দুই মিনিট। আচ্ছা, ঠিক আছে, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি 14 বছর চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার নিজ ইউনিয়নে গত কয়েক বছর আগে বন্যার স্রোতে একটি ব্রিজ ভেঙে গেছে, যার নাম হয়ে গেছে এখন বাঙ্গা ব্রিজ। এই বাঙ্গা ব্রিজ আর জোড়া লাগে না মাননীয় স্পিকার। সরকারের পর সরকার ব্রিজটা আর জোড়া লাগে না। আমি মাননীয় স্পিকার, যেহেতু এই প্রথম
এই নাসিরনগর উপজেলা থেকে আপনাদেরকে এই বিএনপির সিটটা উপহার দিয়েছি। আমার প্রাণের দাবি আমার ইউনিয়নের ভাঙ্গা বৃষ্টি যেন অতি বিলম্বে এটা যেন ভালো হয়ে যায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমাদের এই কুন্ডা গুকর্ণ হয়ে পূর্বভাগে হরিপুর পর্যন্ত 4টি ইউনিয়নের মানুষ ভালোভাবে যোগাযোগ করতে পারবে। যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে তারা সুন্দর করে স্কুলে আসা যাওয়া করতে পারবে। আমরা একটি নৌকা দিয়ে ঝড় বৃষ্টির কবলে পরে এই জায়গাটা পার হতে হয়। মাননীয় স্পিকার, এটার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা নাসিরনগর কুন্ডা মহিষবিহার রুট একটি আছে যেটি চলমান আছে, নির্মাণাধীন। এটা যেন অনতি বিলম্ব এটা কাজটা নির্ধারিত সময়ের ভিতরে শেষ হয়, সেটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সবচাইতে মেঘনা নদীর পারে আমার একটা ইউনিয়ন আছে, সেটা বর্ণনগর ইউনিয়ন। এটা 8 মাসের রাস্তা, আপনার শুকনা সিজনে 8 মাস চলাফেরা করা যায়। এটার জন্য সাবমার্সিবল রুটের প্রয়োজন, আর বর্ষাকালে এটা তৈরি হয়ে যায়। এটা হলো আমাদের অত্যন্ত জনপ্রিয় ফজলু ভাই আছে, ফজলু ভাই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেবের নির্বাচনী এলাকার সাথে আমাদের এই ইউনিয়নটা, এই পানির নিচে তাকে 4 মাস আর 8 মাস থাকে হলো আপনার শুকনা। এই শুকনার সিজনে যদি আমরা এখানে একটা ব্রিজ সহ সাবমার্সিবল রুট, তাহলে এটা আমাদের এই নাসিরনগর উপজেলার গোয়ালনগর, বলাকুট, চাতলপাড় এবং অষ্টগ্রাম উপজেলা, যেটা হল ডিস্ট্রিক্টের অষ্টগ্রাম উপজেলা, তার লোকজন। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ আপনাকে জানাতে চাই। আপনি আপনার প্রথম বক্তব্য অবলীলায় স্বীকার করেছেন আপনি একজন কৃষকের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। এই দিক থেকে মিল থাকবার কারণে আমি আপনার কাছে 1 মিনিট চাইব। দ্বিতীয়ত, আপনি একজন সফল আইনজীবী, আমিও একজন আইনের ছাত্র, এদিক থেকে 1 মিনিট। তৃতীয়ত, আপনার ধারাবাহিক উদারতা গত কয়েকদিন গাণিতিক হারে বাড়ছে, এই উদারতা আজকে জ্যামিতিক হারে বেড়ে গেছে। সেই জ্যামিতিক হারে আমার সময়টা 5 মিনিট থেকে আমি 10 মিনিট চাই মাননীয় স্পিকার। কারণ আমি নদীভাঙ্গা এলাকার লোক, আমার অনেক কষ্ট, দুঃখ, দুর্দশার কথা বলবার জন্য মানুষ আমাকে পাঠিয়েছে, একটু বলতেই হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 2 মিনিটে নোটিশের একটি 2 মিনিটের কথার সুযোগ পেলাম। সেই দিন আমি তিস্তার কথা বলেছিলাম। আমি যে এলাকা থেকে এসেছি, চীনের দুঃখ যেমন হোয়াংহ, আমার রংপুর অঞ্চলের মানুষের দুঃখ হচ্ছে তিস্তা। তিস্তা নিয়ে কথা হয়েছে, আর তিস্তার কথা মনে পড়লেই মনে পড়ে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যিনি আমার কারমাইকেলের ডিপার্টমেন্টের বড় ভাই, যিনি আমার নির্বাচনী আসনের, উনি 18 লালমনিরহাট 3, আমি 19 রংপুর 1। আমার আসনের উপর দিয়ে ওনার যাওয়া আসা। উনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি তার জন্য দোয়া কামনা করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আমরা সবাই আন্দোলনের, উনি একজন কর্ণধার ছিলেন। আমরা আজকে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন, ওনার কাছে আমরা সুস্পষ্টভাবে ওনার বক্তব্যে আমরা জানতে চাই এই তিস্তা মহাপরিকল্পনার কাজটি কতদূর অগ্রসর। কারণ আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি, এই আসনটি গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়ন, রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 9 নং ওয়ার্ড। আমার উপজেলা, যেটি 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, মর্নিয়া থেকে নোহালি পর্যন্ত 23 কিলোমিটার নদী ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিমধ্যে আমি এটার আবেদন জমা দিয়েছি, মন্ত্রী মহোদয় সুপারিশ করেছেন, এটা প্রক্রিয়াধীন আছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টেকসই স্থায়ী এটা বন্দোবস্ত হওয়া দরকার। কারণ ফসলি জমি, বসতভিটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ অনেক প্রত্যাশা নিয়েছেন। আমি প্রথম দিনের বক্তব্যে বলেছিলাম 38 বছর পর তাদের জন্মসূত্রে সন্তানকে পাঠিয়েছে। এর পেছনে একটা লজিক্যাল হিস্ট্রি আছে। স্পিকার, ওই আসনে 38 বছর যারা প্রতিনিধিত্ব করেছে, তারা জন্মসূত্রে কেউ ওই মাটির সন্তান ছিলেন না, বাইরে থেকে নিয়ে হয়েছিল।
ডিউ রেসপেক্ট, আমি তাদেরকে সম্মান রেখে বলছি তারা কাজ করেছে, কিন্তু জন্মসূত্রে ছিলেন না। তবে একজন ছিলেন 24-এর দামি নির্বাচনে, সেই সংসদের হায়াত বেশি দিন ছিল না। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের মানুষ আমার কাছে জানতে চেয়েছিল যে আমার চর অঞ্চলের উন্নয়ন আমরা কবে করব। সিটির সিগারেট কোম্পানি 9 নং ওয়ার্ড থেকে জমচরার বাজার পর্যন্ত জনবহুল একটি রাস্তা, হাজিরহাটের চেয়ারম্যান মোড় থেকে নোয়ার হয়ে মাঠের পার হাজিরহাট মোড় থেকে চৌধুরীর হাট হয়ে ঠাকুরাদহ, জনবহুল 3টি রাস্তা, যেই রাস্তাটা প্রশস্তকরণ দরকার, রাস্তাটি সংস্কার করা দরকার। আমার একটি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে অ্যাম্বুলেন্স নেই, ডিজিটাল এক্সরে মেশিন নেই, পরিচ্ছন্ন কর্মী নেই। আমার কৃষকদের হাজারি, আলুর দাম তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, পাম্পের সামনে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ, তেল নাই, ঘন্টার পর ঘন্টা থেকে অসংখ্য সময় চলে যাচ্ছে। এটি সিন্ডিকেট নাকি সংকট, এটির একটা সমাধান হওয়া দরকার। মাননীয় স্পিকার, আমার তরুণ যুবকরা নির্বাচন সময় তারা জানতে চেয়েছে আমি কি করতে চাই তাদের জন্য। মাদক অভিশাপ আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এই তরুণদের কর্মক্ষম করবার জন্য প্রধানমন্ত্রীর করব কাজ গর্ব দেশ, আমার গঙ্গাচড়া ছিটির মানুষগুলো কাজ চায়, তারা রংপুরকে গড়তে চায়। এখানে স্থায়ী কি কর্মসংস্থান, 54 টেকসই স্থায়ী কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশাগুলো নিয়ে জনগণ আমাকে পাঠিয়েছে, আমি এখানে স্থায়ী শিল্প কারখানা, ক্ষুদ্র বাজার এগুলো যেন গড়ে ওঠে, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে এই মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজ আমরা অল্পতেই আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72, আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া, কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো, স্বাধীনতার দিয়া লও 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 সালাম, এই সংবিধান সেটিকে মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য, 2 মিনিট নরমালি দেয়া হয়, আপনাকে আরো 1 মিনিট হলো। লয়ার হিসাবে আপনি খুব সুন্দরভাবে চেয়েছেন টাইমটা, সর্বমোট 3 মিনিট। ধন্যবাদ। আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত, কারণ সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো কাব্যিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান, আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়াকান্না যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায়, হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে, এই সংবিধান নিয়ে কথা বললে কেন 71-কে টেনে নিয়ে আসা হয়। এই সংবিধান তো 1000 বার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আসতে চাচ্ছি একটু আগে আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা 1% ভোট, 11 দল 43.9% ভোট পেয়েছে। জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি 90 দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা অনুপ্রেরণার বাতিঘর মনে করি, আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। কারণ 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল,
খুচরা ব্যবসায়ী মহাজন পাইকার মধ্যভোগী দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। চতুর্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 50টি ফ্যান, ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যানের থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। মাননীয় স্পিকার, সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই। মানুষ যথেষ্ট কনসাস। মাননীয় স্পিকার, 12 ফেব্রুয়ারি 2টি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্ভে দুটি সন্তান জন্মগ্রহণ করলে একটিকে স্বীকৃতি দিলাম, আর একটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও তাকে গলা চিপে হত্যা করে মর্গে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব দেবে, না হলে নতুন করে আবার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। জি, ফজলুল হক মিলন, গাজীপুর। কত? আমি ব্যক্তিগত দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমার নাম নিয়ে যে আমি বক্তব্য বলেছি সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমার বক্তব্যের মধ্যে যদি এই শব্দ থেকে থাকে যে সুযোগ বুঝে সংসদে এসেছেন, তাহলে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি সেটা মাথা পেতে নেব। আর এই পুরা বক্তব্যের মধ্যে যদি আমি এটা বলে না থাকি যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন, যেটা বলেছে, এই অসত্য বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি মনে করি তাৎক্ষণিকভাবে বিনয়ের সাথে ওনার এই বক্তব্যটা আপনি এক্সপান্স করে দিবেন। আমি এই বক্তব্য দেই নাই, প্রমাণ গ্যারান্টি দিচ্ছি আমি পুনঃ বক্তব্যের মধ্যে এই কথা নাই শব্দ যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন। এটা অসত্য বক্তব্য উত্থাপন করা হয়েছে, এটা আপনি এক্সপান্স করবেন। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য, আমরা পরীক্ষা করে তারপরে যদি এরকম থেকে থাকে আমরা এক্সপান্স করে দিব। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল, বসেন প্লিজ, বসেন। সংসদের বৈঠক আগামীকাল 3রা বৈশাখ 1433, 16 এপ্রিল 2026 তারিখ, রোজ বৃহস্পতিবার সকাল 10টা 30 পর্যন্ত, আই রিপিট, সকাল 10টা 30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।